দেখো এইভাবে যদি তুমি নোট ডাউন করো কখনোই তোমার রিভিশনের সময় বেশি সময় লাগবে না এবং কখনোই কিন্তু তুমি ভুলেও যাবে না। তোমরা অনেকেই আমাকে জানাচ্ছ যারা ফার্স্ট সেম এবং থার্ড সেমের পরীক্ষা দেবে, সামনেই এক্সাম রয়েছে, যে ম্যাম পড়া তো বুঝতে বা পড়তে সময় লাগছে না, কিন্তু যখন আবার রিভিশন করতে যাচ্ছি মনে হচ্ছে পড়াটা প্রথম থেকে শুরু করছি, অনেকটা বেশি সময় লেগে যাচ্ছে। এইটা কি করে এটা থেকে আমরা ওভারকাম করব, কি করে আমরা মানে একবার চোখটা বোলালেই পড়াটা আমার মাথায় ঢুকে যাবে, সেই প্রসেসটাই আজকে আমি তোমাদেরকে বলে দেবো। যেহেতু এই ভিডিওটা ইউটিউবে রয়েছে তো আমি আমার পরিচয়টা অবশ্যই দেব। আমি সুস্মিতা ম্যাম, 2013 সাল থেকে আমি এই প্রাইভেট টিউশন পড়াই বায়োলজি এবং লাইফ সায়েন্স। বর্তমানে বায়োলজি, লাইফ সায়েন্স, ইভিএস, নিউট্রিশন, জুলজি, বোটানি সমস্ত বায়োসায়েন্সের ক্লাসই কিন্তু বাংলাতে বিজ্ঞান অনলাইন টিউশন ক্লাসে হচ্ছে। এছাড়াও আমি বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসাবে নিযুক্ত রয়েছি। তো তোমাদের যাদের বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এগুলোর অবস্থা খুব খারাপ, তোমরা চাইলে অ্যাডমিশন হতে পারো। আমি শেষে দিয়ে দিচ্ছি আমাদের আগের স্টুডেন্টটা দেখতে তোমাদের অবশ্যই হবে যে যারা লাস্ট মোমেন্টেও জয়েন করেছে বা যারা এখান থেকে পড়ে গেছে, প্রত্যেক বছরের রেজাল্ট কি আছে 98%, 99% এই নাম্বার নিয়েই কিন্তু তারা পাশ করেছে। 11-এ বহু স্টুডেন্ট 100-তে 100 পেয়েছে, যেটা 11টাকে ধরার থেকে আমরা 12টাকে ধরবো, বা বহু স্টুডেন্ট 35-এ 35 পাবে, যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বোর্ডে একবার দেখে নেবে। তারপর যদি মনে হয় তুমিও এই রেজাল্টটাই করতে চাও, ওই রিপ্লাইটাই তোমার থাকবে, ওই ভিডিওটা তোমার থাকবে, দেন তুমি অ্যাডমিশন করতে পারো। শেষে বলে দিচ্ছি অ্যাডমিশনের প্রসেস কি আছে, কত কি প্রাইস আছে, ওগুলো শেষে বলছি। তো যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও, আর যদি তুমি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই সমস্ত ভিডিও যদি তুমি সরাসরি পেতে চাও তো ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে, সেখানে তুমি থাকতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, যেসব বিষয়গুলো তুমি মূলত ভুল করছো, যখন টিচার তোমাকে পড়াচ্ছেন, কোনো একটা কিছু বোঝাচ্ছেন, বোর্ডে লিখছেন, তুমি জাস্ট সেটাকে দেখছো, অনলি চোখ দিয়ে দেখছো, না তুমি কিছু নোট ডাউন করছো, না তুমি কিছু আন্ডারলাইন করছো, কিছু করছো না, জাস্ট দেখছো, এটা কিন্তু একদম ভুল প্রসেস। সেটা তুমি বাড়িতে মানে অফলাইন পড়ো কি অনলাইন টিউশনে পড়ো, এটা কিন্তু ভুল প্রসেস। ওই সময় তোমাকে নোট ডাউন করতে হবে, ফার্স্ট নোট ডাউন করতে হবে, হাতের লেখা বিশাল ভালো দরকার নেই, ঠিক আছে? বা বই থেকে আন্ডারলাইন করতে হবে বুঝে বুঝে, ঠিক আছে? বুঝে বুঝে, বা বইতে কিছু একটা ছোট্ট ওয়ার্ড তুমি বইয়ের মধ্যেই তুমি লিখে রাখতে পারো। কি বললাম? ফার্স্ট নাম্বার পয়েন্ট, যখন তুমি অনলাইন ক্লাস করছো, যে কোনো কিছু বুঝছো, সেটা বুঝতে বুঝতেই তোমাকে ফার্স্ট নোট ডাউন করে নিতে হবে, ঠিক আছে? বা তুমি ধরো এমন কিছু আছে যেটা নোট ডাউন করার মতো সময় নেই, খুব ফাস্ট পড়া হচ্ছে, তো যেটা বুঝে এসে এইবার বাড়িতে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা আমি সরাসরি বই অ্যান্ড খাতা দেখাবো। অনলাইন ক্লাস বা এমনি ক্লাস যখনই করছো বই খাতা নিয়েই বসবে, ঠিক আছে? যদি বাই চান্স নাও করতে পারো সেটা চলে, এবার ডাইরেক্ট আমি একদম স্টুডেন্টদের নোট বা খাতা বা কিভাবে কি করতে হবে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি, এখন থেকে ওইভাবে করো। হতে পারে তুমি পুরো 10টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারলে না, বা 6টা কমপ্লিট করতে পারলে না, যদি তুমি 5টা পারো, যদি তুমি 8টা পারো, 9টা পারো, সেই কটা করো, যেটুকু করবে খুব ভালো করে পড়বে, ঠিক আছে? রিভিশন করাটা জরুরি। যদি তোমার একটা দুটো টপিক ছুটে যায় কোনো ব্যাপার না, বাট যদি তোমার রিভিশন ছুটে যায় তো তোমার পুরো পড়াটাই ওয়েস্ট হয়ে গেল, পুরো জিরো তুমি হয়ে যাবে, কিচ্ছু তুমি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে না, কারণ এটা এমসিকিউ বেস, এমসিকিউ খুঁটিয়ে পড়তে হয়, নাহলে কিন্তু মনে থাকে না। আচ্ছা, সাপোজ ধরো ক্লাস 12-এর মানবজনন চ্যাপ্টারটা নিয়ে দেখো কি টাইপসের তোমাদের পড়াগুলো থাকে। কিছু জিনিস থাকে তোমাদের ডায়াগ্রাম বেস। সাপোজ দেখো, এই যে দেখাই, ধরো ক্লাস 12-এর এই চিত্রটা দেখো, এই যে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, এটা ডায়াগ্রাম বেস স্টাডি, ওকে? এটা কিভাবে পড়বো? বা ধরো 11-এর ক্ষেত্রে যদি আমি বলি এই মাইট্রোকন্ড্রিয়ার গঠনটা, এটা ঠিকঠাক নেই, আমি তোমাদের যে চিত্রটা আঁকিয়ে দিয়েছি ওটা ঠিকঠাক, ঠিক আছে? তো এই যে মাইট্রোকন্ড্রিয়ার গঠনটা, এটা ডায়াগ্রাম বেস, এটা অবশ্যই বুঝতে হবে, বুঝে ডায়াগ্রাম তুমি তোমার এঁকে তোমার এটা ডায়াগ্রাম বেস টাইপের কোশ্চেন। একটা টাইপস ডায়াগ্রাম বেস, আর একটা টাইপস দেখো আছে কনসেপ্ট বেস, লাইক ধরো 11-এর যদি ফার্স্ট চ্যাপ্টার দেখো, 12রাও তো 11 পড়ে এসছো, এখানে দেখো ডায়াগ্রামের ব্যাপার নেই, ট্যাক্সোনমি বা সিস্টেমেট্রিক্স, এখানে কনসেপ্ট বেস, ঠিক আছে? এখানে কোনো আঁকাকির কোনো সিন কিন্তু এখানে নেই,
ঠিক আছে, তো এই টাইপসের কোশ্চেন, এই দুটো টাইপসের ধরন হয়, একটা ডায়াগ্রাম, একটা হচ্ছে কনসেপচুয়াল ডেটাবেস। ঠিক আছে, আর একটা যে হয় হচ্ছে ঘটনা হয়, মানে এটার পরে এটা কি হচ্ছে। লাইক ধরো এই যে এখানে পেয়ে গেছি আমরা, এই যে ধরো এই যে রজত চক্রের দশাটা, বা ধরো এখানে উজেনেসিস প্রসেসটা। ঠিক আছে, এই তিনটে টাইপসই বায়োলজিতে থাকে, বা ম্যাক্সিমাম সায়েন্সের তিনটে টাইপসই কিন্তু থাকে। ঠিক আছে, তো এই তিনটে টাইপসকে তুমি কিভাবে কভার করবে, কিভাবে পড়লে নোট করলে তোমার মনে থাকবে, বেশিক্ষণ আর পড়তে সময় লাগবে না, খুব মনোযোগ দিয়ে শোনো আর সেটাই ফলো করবে। আমি তোমাকে কি বললাম, তোমরা সব চ্যাপ্টার, তোমার 10টা চ্যাপ্টার আছে, 10টাই তোমরা পড়তে যাচ্ছ, অ্যাট দ্য এন্ড দেখছো যে একটাও ভালো করে হয়নি। ওটা করার দরকার নেই। যদি তুমি বললাম 8টা পারলে 8টা করো, 5টা পারলে 5টা, মানে 10টার জায়গায় তুমি 8টা করছো, বা যেখানে 6টা চ্যাপ্টার আছে তুমি যদি 5টা পারো 5টা করো, কিন্তু যেটুকু করো ভালো করে করো। এখনো অনেক যা সময় আছে না, তুমি যদি একটু ভালো করে পড়ো না, 10 চ্যাপ্টার পড়ে রিভিশন দিয়ে আরামসে তোমাদের হয়ে যাবে। রোজ মক টেস্ট কেউ দেবে না, রোজ মক টেস্ট দিতে নেই। ঠিক আছে, মক টেস্ট 3 দিন বা 4 দিন পরে দেবে, বা সপ্তাহে একটা সাবজেক্টের মক টেস্ট। এত মক টেস্ট দিতে যাচ্ছ, এত ওয়ার্ড আমাদের মাথা আমাদের মনে রাখতে পারে না। আমাদের যেটা তুমি ভিজুয়ালাইজ করে পড়ছো সেটাই মনে থাকবে। ফার্স্ট টাইপটা আসছি ডায়াগ্রাম বেস কনসেপ্ট। ডায়াগ্রাম বেস কনসেপ্টে কি দেখো এখানে আছে তোমাদের এই যে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন। তুমি যদি এটা পড়তে যাও, বই থেকে পড়তে যাও এরমভাবে ইতিহাসের মতো, তুমি ঘোড়ার ডিমও কিচ্ছু বুঝবে না, এটা কি আছে না আছে। এবার তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, বা তোমরা যেখানে যে টিচারের কাছে পড়েছো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কনসেপ্ট, তোমরা বুঝতে দেখো তখনই কিন্তু স্টুডেন্টরা নোট করেছে। আমি দেখাচ্ছি, দেখো এই যে ডায়াগ্রামটা, এই যে কনসেপ্টটা শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন বা কলাস্থানিক গঠন, দেখো নোট ডাউন পুরো বোর্ডে আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, কিভাবে দেখো এখানে এত ভালো করে কি করেছে, জাস্ট নর্মাল, বিশাল ভালো করে সুন্দর করে কি করেছে, এটা কি তোমার মানে খাতা তো তুমি নিয়ে বেড়াতে যাবে না, তুমি নিজে পড়বে এমসিকিউ বেস, মানে টিচার কেউ দেখছে না। দেখো কি সুন্দর করেছে, যেরকম আমি বোর্ডে করেছি সেম করেছে। দেখো 1 নম্বর চিত্র, ফার্স্টে এটা দেখবে, এটা পড়বে। ঠিক আছে, কিরকম করেছে দেখো, এই হচ্ছে শুক্রাশয়, এর বাইরের আবরণটা টিউনিকা অ্যালবুচিনিয়া। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে এর রিজু নালিকা, এরকম 3টে থাকে। ওকে, তো এর মধ্যে এই রিজু নালিকাগুলো সব মিলে হচ্ছে রেডিটেস্টিস গঠন করছে, রেডিটেস্টিস একসাথে গিয়ে ভাষা ইফারেন্সিয়া গঠন করছে। ঠিক আছে, তারপরে দেখো কমপ্লিট, দেখো পুরোটা যে শুক্র উৎপাদক নালিকা। আর আমরা শুক্রাশয়ের যে কলাস্থানিক গঠন, এই শুক্র যে নালিকা আছে, শুক্র উৎপাদক নালিকার যেটা আছে সেটাই আমরা পড়বো। যে 3টে নালী আছে, এই 3টে নালী এখানে জুম করে দেখানো হয়েছে। দেখো এই যে শুক্র উৎপাদক নালিকা, দেখো এটাই কিন্তু আমরা পড়ছি, এই যে 3টে নালী। ঠিক আছে, দেখো এইটা। এবার এখানে কাকে কি বলছে দেখো, গৌণ শুক্রকোষ। ঠিক আছে, দেখো আদি শুক্রকোষ বা স্পার্মাটোগোনিয়াম, এটা কত সংখ্যক, 2n সংখ্যক পাশে লেখা আছে। দেখো এটা প্রাথমিক শুক্রকোষ 2n সংখ্যক, হ্যাঁ, গৌণ শুক্রকোষ n সংখ্যক। ঠিক আছে, দেখো এটা হচ্ছে লেডিগের অন্তর্কোষ, কোথায় কত কি কোষ সংখ্যা সব লেখা আছে, প্রথমে কি আছে 1 2 করে এরকম কিন্তু লেখা আছে। পরপর আমি বুঝিয়ে দিয়ে লিখেছে স্টুডেন্টরা, তো নোট ডাউন করে নিয়েছে। তো এইটাই আমি বলছি যে বুঝতে তোমাকে লিখতে হবে, পুরোটা বুঝে নিলে টিচার বুঝিয়ে দিলে, এবার তুমি বাড়িতে আসলে খাতা অ্যান্ড বই নিয়ে, তুমি তো বুঝে গেছো, ঠিক আছে, নিয়ে বসলে এবার নোট ডাউন করলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রাই করবে ক্লাসে বসে নোট করার, কিছু ইনফরমেশন এক্সট্রা আছে ওগুলো বই থেকে পরে অ্যাড করার। আর যদি একদম পসিবল না হয় পড়ে আসো, যেটা যা পড়ে আসলে ওইটা নিয়ে বসবে, তখনই বসে যাবে। ঠিক আছে, নিজেকে বলবে 5 মিনিটের জন্য পড়বো, দিয়ে দেখবে 5 কখন 10 হয়ে গেছে, 10 কখন 15 হয়ে গেছে, চলছে তোমার পড়া। ওকে, তো বুঝে নিয়ে ডায়াগ্রাম বেস এভাবে তুমি নোট করবে। দেখো এটার মধ্যে পুরো আছে, এই যে এত কিছু এখান থেকে কিচ্ছু বোঝেন, বাট এখানে আমি তোমাকে একটু বোঝালাম। এই যে শুক্রাশয়, এর মধ্যে রিজু নালিকা আছে, এই রিজু নালিকাগুলোকে আমরা ডিটেলস দেখছি, কোনটাকে কি বলছে। রিজু নালিকা, তারপর রেডিটেস্টিস গঠন করছে, ভাষা ইফারেন্সে, পুরোটা এর মধ্যে দেখো রয়েছে। ঠিক আছে, দেখো শুক্র উৎপাদক নালিকার কি কি কোষস্তর রয়েছে, আদি শুক্রকোষ, স্পার্মাটোগোনিয়া, প্রাথমিক শুক্রকোষ, সব কিন্তু এখানে লেখা রয়েছে, কাজ টাজগুলো কমপ্লিট এখানে লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এইরকম তোমাকে ডায়াগ্রাম বেস কোশ্চেনটা। আচ্ছা, ডিম্বাশয়টা আমি দেখাই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। দেখো এই হচ্ছে ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন। এখানে কিছু জিনিস আছে বই থেকে আন্ডারলাইন করা, ঠিক আছে, কিছু জিনিস আছে তোমাকে হচ্ছে নোট ডাউন। দেখো এখানেও এগুলো নোট ডাউন করা পরপর, টেস্টিস পরপর কি হচ্ছে না হচ্ছে। ডিম্বাশয়, এই যে দেখো, এই যে যখনই পড়তে বসা হবে
তখনই কিন্তু দেখো ডিম্বাশয়ের কলাপসানি গঠন আমি বুঝিয়ে দিয়েছে। দেখো এই যে ফার্স্ট আদি ডিম্বথলি, ঠিক আছে, মাঝখানে হচ্ছে আদি ডিম্বাণু, তারপরে দেখো প্রাথমিক ডিম্বথলি, তারপরে 12 দিন লাগলো পরিণত হতে, 12 দিনে পরিণত হয় গৌণ ডিম্বথলি বা পরিণত ডিম্বথলি, ঠিক আছে, বা একে বলে গ্রাফিয়ান ফলিকলস, ব্র্যাকেটে লেখা, এখান দিয়ে খরিত হয় ইস্ট্রোজেন, সব এখানে লেখা, দেখো বুঝে নিয়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, বাইরের লেয়ারটাকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম, তারপরের লেয়ারটাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া, পুরোটা দেখো লেখা। তারপর দেখো 14তম দিনে যে ডিম্বাণু বাইরে চলে আসছে, ওভাম বা ডিম্বাণু বাইরে আসলে এটাকে বলছে ওভিলিউশন, ঠিক আছে। দেখো ফাঁকা যে ডিম্বথলিটা পড়ে আছে এর নাম কর্পাস লিউটিয়াম বা পিতগ্রন্থি, এখান থেকে প্রজেস্টেরন খরিত হয়, ঠিক আছে, এই হচ্ছে পরিণত পিতগ্রন্থি, পুরোটা দেখো লেখা আছে। আদি ডিম্বথলি থেকে কি খরিত হয়, ওভাম কোথা দিয়ে কি, পুরোটা একটার মধ্যে কিন্তু করে নেওয়া আছে। আর কিছু জিনিস এক্সট্রা আছে সেগুলো হচ্ছে তো দেখো এখানে আন্ডারলাইন করা। তো যখন স্টুডেন্টটা এটা করে নিল এরকমভাবে, ঠিক আছে, বুঝে নিয়ে করে নিল, তো তখন কিন্তু যখন আরেকবার পড়ছো তো ওর কোথায় সময় লাগছে বলো? তোমরা যারা বলছো যে পড়তে সময় লাগছে, তো নেক্সট টাইম যখন পড়বে কী করে সময় লাগবে? যে কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো সাবজেক্ট তুমি যদি বুঝে নোট, যেটা ডায়াগ্রাম করে রাখো, কেন সময় লাগবে? এটা যখন নেক্সট টাইম আরেকবার চোখ গোলাবে, তুমি এই বইটা অ্যান্ড খাতাটা নিয়ে যখন তুমি বসলে, হ্যাঁ, এই বই খাতা নিয়ে যখন বসলে, ওভিলিউশন কততম দিনে হয়? 14তম দিনে হচ্ছে ডিম্বাশয়ের এই ডিম্বাণু বেরিয়ে যাওয়ার ফাঁকা থলিটা কী বলছে? এটা কর্পাস লিউটিয়াম বা পিতগ্রন্থি বলছে। এর থেকে কী খরিত হয়? প্রজেস্টেরন, সব তো এর মধ্যে আছে, কেন টাইম লাগবে? তো ডায়াগ্রাম বেস এভাবে বুঝে তোমাকে নোট ডাউন করতে হবে, এই নোটের মধ্যে সব ইনফরমেশান তোমাকে রাখতে হবে। তো 1 নাম্বার বললাম ডায়াগ্রাম বেস, ঠিক আছে। এবার কনসেপ্ট বেস কীভাবে কী করবে? 12-এর দেখো কিছু কনসেপ্ট বেস রয়েছে এখানে, ঠিক আছে, দেখো কনসেপ্ট বেস এখানে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে ফার্স্ট রিডিং অ্যান্ড হচ্ছে আন্ডারলাইন করে নিলে, নেক্সট টাইম এটা কি আন্ডারলাইন করলে সেটাকে আবার পড়তে হবে, ঠিক আছে, এটাকে আবার পড়তে হবে। কিন্তু ফানেলের মুক্ত প্রান্তে যে ক্ষুদ্র অঙ্গুলাকার অংশ থাকে তাদের ফিমরি বলে। ফিমরি কোথায় থাকে? পুংজননতন্ত্রে, স্ত্রীজননতন্ত্রে, হ্যাঁ, ডিম্বনালী, নাকি কিছু কোনোটিই নয়। তো তুমি যখন জেনে গেলে ফিমরিতে থাকছে হচ্ছে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান নালীতে থাকছে, তো এটা তুমি যখন নেক্সট টাইম পড়ছো কেন তুমি ভুলে যাবে? ফার্স্টে তুমি ইম্পর্টেন্ট পার্টগুলো আন্ডারলাইন করবে কনসেপ্ট বেসে, তারপরে সেগুলো আবার পড়বে, তো ভোলার ব্যাপার নেই, কারণ আন্ডারলাইন করাই আছে, আমি তো দেখতেই পাচ্ছি এটা ফিমরি থেকে ডিম্বনালীতে, ঠিক আছে। এখানে জরায়ুর স্তরগুলো রয়েছে, জরায়ুর প্রাচীরে, হ্যাঁ, ভিতরের গ্রন্থিময় কলাকে এন্ড্রোমেট্রিয়াম, ভিতরের দিকে এন্ড্রোমেট্রিয়াম, মাঝখানে মায়োমেট্রিয়াম, বাইরের হচ্ছে পেরিমেট্রিয়াম। তুমি একবার আন্ডারলাইন করলো, নেক্সট টাইম যখন এটা পড়ছো তুমি তো এইগুলোকেই পড়ছো, এটা তোমার পুরো মাথায় গেঁথে যাচ্ছে। দেখো শুক্রাণুর গঠনটা রয়েছে, ঠিক আছে, শুক্রাণুর গঠনের এর মধ্যে ইনফরমেশন লিখে দেওয়া হয়েছে। বেঁচে থাকে দেখো 24 থেকে 48 ঘন্টা। ক্রোমোজোম দেখো থাকে হচ্ছে 23টি, হ্যাঁ, পিতার মাধ্যমে পরিবাহিত হচ্ছে, ঠিক আছে। এখানে কিছু দেখো ডিম্বাণুর গঠনে এখানে ইম্পর্টেন্ট পার্টগুলো হচ্ছে আন্ডারলাইন করে নেওয়া হয়েছে। হলো, ডিম্বাণুর গঠন কিন্তু আঁকিয়ে দেওয়া হয়েছে, এই যে আঁকানোর পর এইটা পরপর এঁকে নিয়ে, ঠিক আছে, এঁকে নিতে হবে, আর তারপরে হচ্ছে আন্ডারলাইন করতে হবে। এবার অবশ্যই তোমাকে হচ্ছে গিয়ে তুমি যে টিচারের কাছে পড়ছো, আচ্ছা আর একটা পার্ট আমার বলা বাকি রয়েছে, হ্যাঁ, এই 11-এরটা বলবো, এবং হচ্ছে তোমাদের হচ্ছে ওই পরপর যে ঘটনা ঘটছে ওটা কীভাবে হবে ওটা বলবো, এই দুটো পর। আর একটা জিনিস আমি বলবো, তোমাকে অবশ্যই একজন প্রফেশনাল টিচারের কাছে পড়তে হবে। সে কোন ডিজিটাল বোর্ডে পড়ায় না কি বোর্ডে পড়ায় ওটা তোমার দেখার দরকার নেই। টিনের ঘরেও অনেকে ভালো পড়ায়, ঠিক আছে, কোনটা কি শো অফ কোনটা কি ওটা তোমার দেখা দরকার নেই। তোমার পড়াটা নিয়ে কথা। তুমি পিছনে একটা বড় গেঞ্জি টি শার্টের পিছনে বড় লোগো লাগিয়ে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আমি অমুক জায়গায় আমি পড়ি, ঠিক আছে, অ্যাকচুয়াল তোমার রেজাল্টও কিছু হচ্ছে না, তুমি জানো তোমার পারফরমেন্স কিছু না, বা তুমি হাইফাই যাচ্ছ আসছো, হয়কে দেখাচ্ছ ওই টি শার্ট পরে আছি, ব্যাগের পিছনে অমুক লেখা, হ্যাঁ, ওই লাভের লাভ তো তোমার কিচ্ছু হবে না। তারপরে তুমিই বলবে পড়াশোনা করে কোনো লাভ হয় না, কিন্তু পড়াশোনা ঠিকঠাকভাবে করোইনি, জাস্ট মজা মস্তিই করেছো, ঠিক আছে। তো ওই পড়াশোনার কিন্তু কোনো দাম নেই, অথচ একটা সাধারণ স্টুডেন্ট সাধারণ টিচারের কাছে পড়ে অনেক ভালো করবে। তো তোমার পড়া কোথায় হচ্ছে সেখানে তোমায় পড়তে হবে। আর এখন লাস্ট মোমেন্ট যেখানে তুমি যা রিসোর্স পাচ্ছ যেটা তোমার উপকারে লাগবে সেটা তোমাকে অবশ্যই সেটা নেওয়া উচিত, এটা বুদ্ধিমানের কাজ। আর নির্বোধের কাজ, আরে সামনে পুজো আসছে ভাই, বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসব ঘুরবো, জামা কাপড় কিনতে হবে, লোকের কাছে শো আপ করতে হবে,
তাহলে আর তোমার ওই কিছু হবে না, অ্যাট দ্য এন্ড তোমার কিছুই হবে না। অ্যাট দ্য এন্ড তুমি বলবে পড়াশোনা করে, তুমি তো করোই নি কিছু পড়াশোনা। যে করেছে তার অবশ্যই হয়েছে। আজকে 10 বছর ধরে এসএসসি হয় না, কিন্তু আমি তো টিউশন পড়ছি, সারা পশ্চিমবঙ্গ থেকে এত ছেলে মেয়ে টিউশন পড়ছে। আমাকে বিভিন্ন স্কুলে ডাকছে প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য, বিভিন্ন স্কুল থেকে ডাকছে কোশ্চেন করার জন্য, 10-এর 12-এর 11-এর টেস্টের কোশ্চেনগুলো করার জন্য, 11-এর ফাইনালের কোশ্চেন। হ্যাঁ, এগুলো আমাকে ডাকছে, কারণ আমার সেই পড়াশোনাটা আমি করেছি, সময় দিয়েছি পড়াশোনার প্রতি। অবশ্যই আমি এমন অনেক পুজো আছে যেখানে আমি জামাকাপড় কিনতে পারি না। আমি খুবই মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, যেখান থেকে আমরা বিলং করি সেখান থেকে মেয়েরা সায়েন্স কেন, এত পড়াশোনা মানে করার কোনো ব্যাপারই নেই। অনেক লড়াই করে আমি করেছি, তো ভেবো না যে আমাকে কেউ এমনিতেই সব কিছু দিয়ে দিয়েছে। অনেক লড়াই করেছি, অনেক চাকরি গেছে, অনেক চাকরি ছেড়েছি, এখন তো চাকরি করি না। যেগুলো করি ওটা পার্ট টাইম, আমার ইচ্ছে মতন আমি যাই, ঠিক আছে। সেই জায়গাটা করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তো তুমিও পাবে, তুমি যদি পড়াশোনা করো অবশ্যই ভালো কিছু হবে, এটা তুমি মাথায় গেঁথে রেখো, এটা মাথায় রেখে দিও। যদি কোনো গরিব ছেলে মেয়ে এটা বলে যে ভাই আমি 7 দিন, 1 সপ্তাহ, 1 মাস ভালো খাবো পড়বো না, তরকারি ভাত খাবো, নর্মালি আলুর তরকারি ভাত খাবো, ভালো আমার টাকা নেই করবো না, বাট আমার বই কেনাতে, আমার খাতা কেনাতে, আমার পড়াতে, টিচার নেওয়াতে কোনো কমতি হবে না, ওই ছেলে মেয়েকে আমি দেখবো কে হারায়। ওকে কেউ হারাতে পারবে না, ভগবান স্বয়ং ওর পাশে এসে দাঁড়াবে। ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ, ভগবান, গড যাই মানো, সে ওর পাশে এসে দাঁড়াবে। আর যে ফুর্তি করে যাচ্ছে তার কপালে দুঃখ আছে। ওকে, তো এইটা একটা পার্ট। আর একটা আমি 11-এর বই থেকে একটা দেখাবো, খুব সুন্দর একটা নোট দেখাবো। ওকে, দেখো এখানে ট্যাক্সোনমির একটা পার্ট রয়েছে। আমি দেখো এই নোটটা আমি বিছানায় বসে করছি, আমি টেবিলে গিয়ে বসে বা আজকে বোর্ডে করতে পারছি না, কারণ আমার শরীর ভীষণ অসুস্থ, ঠিক আছে। একটা ইনজুরি হয়েছে, তো আমি যেতে পারছি না। কিন্তু তোমরা এটা চেয়েছিলে, আমি যদি এটা লেট করি, আমি যদি এটা ভাবি যে না আমার শরীর অসুস্থ, আজকে থাক আমি পরে করব, তাহলে কিন্তু তোমরা পিছিয়ে গেলে, এবং আমিও নিজের মন থেকে পিছিয়ে গেলাম যে আমি তো এই কাজটা করতে পারলাম না। কালকে আমি এতটা অসুস্থ, তাও ক্লাস 11-এর আমি ক্লাস নিয়েছি, নেওয়ার পরে আমি ভীষণ খুশি যে আমি অসুস্থতা নিয়েও নিতে পেরেছি, ঠিক আছে। তো তুমি যদি তোমার মনের জোরটাই আসল জোর, তুমি যদি মনের জোর নিয়ে লড়ো না, তোমায় কেউ হারাতে পারবে না, ঠিক আছে। এটাই বড় কথা। দেখো, তো ট্যাক্সোনমি বা হচ্ছে বিন্যাস বিধি, এই যে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি, এটা ফার্স্টে তো স্টুডেন্টদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে মানে কনসেপচুয়াল নর্মালি ডেটাবেস। তো এখানে আঁকা আঁকির কোনো ব্যাপার নেই। ফার্স্টে দেখো ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করে নেওয়া হয়েছে, পুরো বই থেকে ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করে নেওয়া হয়েছে পুরো বই থেকে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিওয়ার্ড কী করা হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে। এইবার এইবার হচ্ছে নোটটাকে কি বিশাল সুন্দর করে বানানো হয়েছে না? দেখো ট্যাক্সোনমি কাকে বলে, সংজ্ঞাটা করা হচ্ছে। ট্যাক্সোনমি হলো, কে বলেছিলেন এই ট্যাক্সোনমি সংজ্ঞাটা দিয়েছে, মায়ার দিয়েছে 1969, ঠিক আছে। ট্যাক্সোনমির মধ্যে পড়ে শুধুমাত্র শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস এই প্রধান বিষয়বস্তু। ট্যাক্সোনমি শব্দটি প্রথমকে ব্যবহার করেন, এটা কিন্তু অগাস্টিন পি দ্য ক্যান্ডল, উনি ওনার এই বইতে ব্যাখ্যা করেছিলেন, আচ্ছা ব্যবহার করেছিলেন আর কি। ট্যাক্সোনমির মধ্যে শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস আর হচ্ছে প্রামাণ্য দলিল। তো শনাক্তকরণের মধ্যে নিজস্ব বৈশিষ্ট্যের ভিত্তিতে, নামকরণ আন্তর্জাতিক মানের, তার মধ্যে দ্বিপদ নামকরণ রয়েছে। কে বলেছিলেন? কার্লাস লিনিয়াস। কোন বইতে? সিস্টেমা ন্যাচুরি। আর একটা বই রয়েছে যেটা স্পিসিস প্ল্যান্টেরাম। সিস্টেম মানে দ্বিপদ নামকরণ ব্যাপারটা কি, গণ ও প্রজাতি। তো হোমো হচ্ছে গণ, সেপিয়েন্স হচ্ছে তার প্রজাতি, ঠিক আছে। তো এই কার্লাস লিনিয়াসকে বলা হয় শ্রেণীবিন্যাসের জন্য। সব এর মধ্যে ছোটো ছোটো ইনফরমেশন, যে লিখছে সে জানে আমি কেন লিখেছি, সে জানে। বাকি কারোর দেখার দরকার নেই, তার হাতের লেখা ভালো খারাপ আমার হাতের লেখা আমি বুঝবো, অন্য কাউকে দেখানোর দরকার নেই, ঠিক আছে। শ্রেণীবিন্যাস, সম্পর্কবদ্ধ জীবকে গোষ্ঠীভুক্ত করা, আর প্রামাণ্য দলিল, সংগ্রহশালা, জাদুঘর, এইগুলো, ঠিক আছে। তো একটার মধ্যে চলে আসলো, কত কিছু দেখো, কতগুলো পাতা জাস্ট একটার মধ্যে হয়ে গেল। ট্যাক্সোনমি সিস্টেমেট্রিক্স, দেখো সিস্টেমেট্রিক্স, নামকরণ, শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস, মানে পুরো ট্যাক্সোনমিটা, প্লাস হচ্ছে জীবের নিজেদের মধ্যেও অন্য জীবের অন্য সব ধরনের সম্পর্কের বর্ণনার বিজ্ঞান পুরোটা রয়েছে, ঠিক আছে। দেখো কে প্রথম বলেছে? বিজ্ঞানী সিমসন্স, ঠিক আছে। সিস্টেমেট্রিক ট্যাক্সোনমির মধ্যে পড়ে যা আছে সব করা। ট্যাক্সোনমি বিভাগ আলফা, ওমেগা, নিউমেরিক্যাল, সাইটো আর কেমো হলো। তো আলফার মধ্যে কি পড়ছে? বাহ্যিক বৈশিষ্ট্য। ওমেগার মধ্যে সমস্ত কিছু, ঠিক আছে, পড়ছে। নিউমেরিক্যাল কম্পিউটারে, সাইটো হচ্ছে কোষের, আর কেমো হচ্ছে জৈব রাসায়নিক। ব্যাস
পুরো ট্যাক্সোনমির দুটো পার্ট চলে আসলো, হায়ারার্কি এভাবেই আছে। তো ট্যাক্সোনমির কত কিছু আছে, ফার্স্টে আন্ডারলাইন করা হয়েছে, তারপরে ওখান থেকে ইম্পর্টেন্টগুলো, আর বইটা ধরতেই হবে না, এগুলো পড়ে নিলেই হয়ে গেল। যে নোট ডাউন করছে এইটা পড়তে নেক্সট টাইম যখন এই নোটটা স্টুডেন্ট পড়বে কত সময় লাগবে, খাতা খুলবে, শ্রেণীবিন্যাস কাকে বলছে, বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ প্রাণীকে বিজ্ঞানসম্মত শ্রেণীবিন্যাস, ট্যাক্সোনমি কাকে বলছে, বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ প্রাণীকে বিজ্ঞানসম্মত শ্রেণীবিন্যাস করার আইন কানুন নিয়ে আলোচনা করা। আচ্ছা, ট্যাক্সোনমি মায়ার বলেছিলেন কথাটা। আচ্ছা, অগাস্তিন পি দ্য ক্যান্ডল এই বইটাতে উল্লেখ করেছিলেন প্রথম। আর এর মধ্যে এইগুলো থাকছে, আলফা ওমেগা, এই ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স পুরো চলে আসলো পড়া। নেক্সট টাইম কেন পড়তে সময় লাগবে যদি তুমি এভাবে নোট করো? বুঝতে পারছি? ফার্স্টে ইম্পর্টেন্ট কিওয়ার্ড আন্ডারলাইন, তারপর সেগুলো হচ্ছে পুরোটা যেটা ঘটোমটো ব্যাপার, এটা পুরো খটোমটো ব্যাপার না করলে কিচ্ছু আবার প্রথম থেকে তাহলে পড়তে হবে। যে জাস্ট এটা করে রেখে দেবে প্রথম থেকে পড়তে হবে। আন্ডারলাইন করার পরে এই যেগুলো খটোমটো ব্যাপার আছে লিখে নাও, একে কিন্তু আর পড়তে হবে না, একে 2 মিনিট লাগবে রিভিশন দিতে। আর অন্য স্টুডেন্ট এটা রিভিশন দেবে 2 ঘন্টা ধরে, তাও বুঝতে হবে, মাথায় ঢুকবে না। ঠিক আছে? তো বুঝতে পারলে কনসেপচুয়াল এভাবে দেবো। আর কিছু জিনিস আছে যেটা ধরো ওই পরপর ঘটনাগুলো কি ঘটছে, যেমন ধরো জেনেসিসে কি ঘটছে দেখো, 3টে দশা, বিভাজন দশা, বৃদ্ধি দশা, পূর্ণতা প্রাপ্তি দশা, 3টে। বিভাজন দশায় কি ঘটছে এখানে পরপর লেখা, দেখো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। বৃদ্ধি দশায় কি ঘটছে, পূর্ণতা প্রাপ্তি দশায় কি ঘটছে। ঠিক আছে? এখানে দেখো ইনফরমেশন দেওয়া আছে যে মিওসিস 2 এর ব্যাপারটা এখানটা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? ছোট্ট ইনফরমেশন, পুরো উজেনেসিস এখানে আছে, সমস্ত কিছু এখানে ইনফরমেশন লেখা। ঠিক আছে? তো এইভাবে পরপর যে ঘটনাগুলো রেখাচিত্র, স্পারমাটোজেনেসিস, উজেনেসিস বা হরমোনগুলো যেগুলো রিলিজ হচ্ছে, ওগুলো হচ্ছে এরকম করে নোট টেকিং করে নিলে তোমার আরামসে মনে থাকবে। যে পড়বে সে উগোনিয়াম কত 46টা কোষ থাকে, প্রাথমিক উসাইটাও 46টা কোষ থাকে, প্রাথমিক পোলার বডি আবার n সংখ্যক। এর মধ্যে চলে আসলে পূর্ণতার প্রাপ্তি দশা কোথায় আসে, প্রাথমিক পোলার বডি। ঠিক আছে? তো হচ্ছে এবার যদি আমি বলি বা কোশ্চেন আসে, এখানে সব দেখো রয়েছে। এবার যদি কোশ্চেন আসে যে শুক্রাণু কোন দশায় হচ্ছে ডিম্বাণুর মধ্যে পুং প্রোনিউক্লিয়াসকে প্রবেশ করায়, তো মিওসিস 1 না মিওসিস 2, দেখো অবশ্যই মিওসিস 2। এখানে দেখো পুং প্রোনিউক্লিয়াস এখানে প্রবেশ করিয়েছে। তো এখানে কমপ্লিট তুমি বুঝে যখন নোট ডাউন করছো অ্যান্ড আন্ডারলাইন করে রাখছো, এগুলো ভোলার কোনো ব্যাপার নেই, তুমি বুঝলে এবং পরপর তুমি রেখাচিত্র করে রাখলে। ঠিক আছে? তো এই 3টে পার্টাই হচ্ছে সায়েন্স বা বায়োলজি পড়া হয়, তো এভাবেই করতে হবে। আর কিছু কিছু জিনিস আছে বইয়ের ইনফরমেশান, ওগুলো বইতে করো। ঠিক আছে? যেটা খটোমটো ব্যাপার আছে সেটা পুরোটা আন্ডারলাইন করে দেন তুমি নিজের ভাষায় নিজের বিভাগগুলো দিয়ে যেমন এইটা নোট ডাউন করে নাও। তো আশা করছি বোঝা গেল, আশা করছি এভাবে করলে তারপর যখন তুমি পড়ছো আর বেশি টাইম লাগার কোনো কথা নয়। ওকে? তো ভিডিওটা ভালো লাগলে, এই ইনফরমেশনগুলো তোমার ইম্পর্ট্যান্ট মনে হলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর নতুন স্টুডেন্ট হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, ওখানে তোমরা থাকতে পারো। এটাই বলবো, এখন বেশি সময় তোমরা এমসিকিউ দেখার পেছনে নষ্ট করো না। এমসিকিউ তুমি যখন সলভ করছো, যে টাইপসের এমসিকিউটা তোমার অসুবিধা হচ্ছে সেই টাইপসের এমসিকিউটা তুমি বোঝার চেষ্টা করো যে আমার কোন ডায়াগ্রাম বেস টাইপের অসুবিধা হয়, নাকি আমার কনসেপ্ট বেস অসুবিধা হয়, নাকি যেটা আমার পারছি না সেটাকে আমি পড়িনি, নাকি পড়াগুলো অসুবিধা হয়। তাহলে যেটা তোমার অসুবিধা, যেটা তুমি অসুবিধা হচ্ছে, ধরো পড়াগুলো অসুবিধা হচ্ছে, তাহলে সেই কনসেপ্টটা আরেকবার পড়ো, আরেকবার চট করে দেখে নাও। এইভাবে করো। আর প্রত্যেক দিন মক টেস্ট দেওয়ার কোনো দরকার নেই, সপ্তাহে একটা বা 3-4 দিন পরে একটা সাবজেক্টের দেবে মক টেস্ট। ঠিক আছে? প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দিচ্ছ, ওইটা কোনো দরকার নেই। এত এমসিকিউ ডিজিট আমাদের ব্রেন মনে রাখতে পারে না। ফার্স্টে কনসেপ্ট তুমি বুঝলে, ধরো এই যে উজেনেসিস বা ধরো স্পারমাটোজেনেসিস বা শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, এইবার তুমি মানে অনুশীলনীতে গিয়ে দেখো কোন এই টাইপসের কোন কোশ্চেন আছে, দেখো সলভ করতে পারছো কিনা। এবার যখন পুরো চ্যাপ্টার হয়ে যায় তখন অনুশীলনীতে গিয়ে দেখো। হতে পারে তোমার 10টা চ্যাপ্টার কমপ্লিট হলো না, 9টা হলো, চলবে, তাও তুমি আরামসে ভালো করে ছক্কা মেরে দিয়ে আসবে। কিন্তু তুমি যদি এরকম আধ খাচড়া, এখান দিয়ে এক খাচড়া, এখান দিয়ে এক খাচড়া, এখান দিয়ে এক খাচড়া, পুরো জগা খিচুড়ি, কোনো কিছুই হবে না। এটা মাথায় রেখো, এটাই আমি বলবো। আর এটা একদমই লাস্ট মোমেন্ট, পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছো, 1 মাস মতো সময়। এই মোমেন্টে যদি মনে হয় যে তোমার টিচারের কাছে ভালো পড়া হচ্ছে না, যেখানে ভর্তি হলে তোমার ভালো পড়া হবে, তুমি এই শেষ মোমেন্টে ভালো করতে পারবে, দেখো টাকার মায়া না করে সেখানে তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত। যে কোনো কোর্সে, যে কোনো বই, যা কিছু তোমার রিসোর্স এই মোমেন্টে মনে হচ্ছে যে নিলে তুমি ভালো করতে পারবে, সেটা তোমার অবশ্যই নেওয়া উচিত।
ঠিক আছে, টাকা তো তুমি যদি ভালো রেজাল্ট করো, প্রতিষ্ঠিত হও, এটা 100 গুণ টাকা তুমি মাসে ইনকাম করবে। তোমার বাবা সারা জীবন তোমার পিছনে যা খরচা করবে ওটা তুলতে 2 বছরও লাগবে না। কিন্তু এখন পড়াশোনার পর যদি কিপটামি করো, পড়াশোনা যদি তুমি প্রয়োজনীয় মনে না করো, তো সারা জীবন তোমার আগের জেনারেশন যেরকম অবস্থায় ছিল তুমিও সেই অবস্থায় থাকবে, উন্নতি করতে পারবে না নিজের পারিবারিক অবস্থার। আর এখন তো গভর্নমেন্ট লক্ষ্মীর ভান্ডার টান্ডার হ্যান ত্যান কত কিছু দিয়ে দেয়। এবং পুজোর একটা মাসের খরচও যদি তুমি বাঁচিয়ে একটু ভালো করে পড়াশোনা করো, একটু খরচ বাঁচিয়ে একটু ওই দিকে ওই এন্টারটেনমেন্টগুলো সরিয়ে রেখে আগামী দিনে কত এন্টারটেনমেন্ট করতে পারবে, গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবে। কিন্তু যদি ভালো করে আজকে রেজাল্ট না থাকে, এটা তোমার সম্পদ বা সম্পত্তি, তাহলে ওই সময় গিয়ে তুমি পস্তাবে। ওই সময় গিয়ে ইন্টারভিউর ঘর থেকে তোমার নাম্বার কমের জন্য তোমাকে তাড়িয়ে দেবে। ওই যে রাস্তায় তুমি ওই ফাইলগুলো নিয়ে নিয়ে ঘুরবে যার মধ্যে আছে অ্যাকচুয়ালি কম নাম্বার, ট্রেনে বাসে বসে বসে তুমি মাথা নিচু করে কাঁদবে যে কেন পড়লাম না ওই টাইমে, আমার সময়। তো এই জিনিসটা যেন তখন কারোর সাথে না হয়, তখন যেন এটা মনে হয় ইস কাশ আমি পড়ে নিতাম। টাকা তোমার, রেজাল্টও তোমার, সিদ্ধান্তও তোমার। তো বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, এইটা আমাদের এখানে কোর্স রয়েছে তোমার পুজোতে একদিনের খরচার থেকেও কম, যেটা তোমার রেজাল্ট সারা জীবন থাকবে, যেটা দিয়ে হয়তো আগামী দিনে তুমি এর 1000 গুণ খরচা করতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমার এই কথাটা প্রযোজ্য। আজ থেকে কয়েক বছর বাদে বা রেজাল্ট বেরোনোর পর কারোর জন্য আফসোস করতে না হয়। ঠিক আছে, দেখে নাও আমাদের লাইফ সায়েন্স বায়োলজি, ইভিএস, নিউট্রিশন তিনটেরই কোর্স রয়েছে, লাস্ট মোমেন্টের কোর্স। কীভাবে হবে দেখো, প্রত্যেক বছরে তুমি রেজাল্ট দেখতে পারবে 98, 92, 90। ঠিক আছে, প্রত্যেক বছর, যেটা অসংখ্য শেষ মোমেন্টে জয়েন করেও ঠিক আছে এই রেজাল্ট তারা নিজেরাও কল্পনা করতে পারছে না যে এই রেজাল্ট তাদের হয়েছে। সেটা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রত্যেক বছরের স্টুডেন্টদের রেজাল্টই তোমরা দেখতে পারবে। সেগুলো পরে করো, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই কটা দিনে তোমাদের ক্লাস কীভাবে হবে আগে আমি বলে দিই, তারপরে কত কি প্রাইস আছে তারপরে আমি তোমাদের বলছি। ঠিক আছে, দেখো তোমাদের 11-এর যে পুরো সিলেবাস রিভিশন দিতে, পুরো সিলেবাস কভার করে রিভিশন দিতে মাত্র 5 দিন লাগবে। ঠিক আছে, মাত্র 5 দিন লাগবে। 12-এর হচ্ছে আরও কম লাগবে, 5 দিনও লাগবে না। 12 থার্ড সেম বায়োলজি, নিউট্রিশনেরও তাই, ইএনভিএসেরও তাই। ঠিক আছে, তো তার কিছু স্ট্র্যাটেজি আছে, সেটা শেষ মোমেন্টে প্রতি বছরই কিছু স্টুডেন্ট থাকে কোনো কারণে পড়াশোনা করেনি তাদের জন্য। এখন কেন পড়াশোনা করনি সেটাই তোমাকে বকাবকি করে তো তোমার কোনো উপকার হবে না। হবে কি? বকাবকি করে কোনো উপকার হয় না। দেখো যখনই তুমি কোর্সে অ্যাডমিশন করলে তুমি পুরো সিলেবাসের লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস এবং হচ্ছে ইম্পর্টেন্ট নোট সাজেশনগুলো সব পেয়ে গেলে। এবার অতগুলো কি করে একবার পড়বে, মাথা টাথা তো গুলিয়ে যাবে। এবার তোমাকে ডেডলাইন দিয়ে দেওয়া হবে, অমুক ডেটে চ্যাপ্টার 1-2 সাপোজ তোমার এক্সাম। ঠিক আছে, চ্যাপ্টার 1-2 তোমাদের এক্সাম। ঠিক আছে, তো চ্যাপ্টার তোমার সবটা পেয়ে গেলে তুমি অনেক আগেই ডেটটা দিয়ে দেওয়া হবে। চ্যাপ্টার 1-2টা তুমি সব তোমার কাছে দেওয়া আছে, তোমার রেকর্ডিং ক্লাস আছে, তোমার ইম্পর্টেন্ট নোট সাজেশন আছে, সব দেওয়া আছে। জাস্ট 1-2 চ্যাপ্টারটা তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নিজে পড়ে নেবে এবং নোট ডাউন করবে, সেটাকে রিভিশন করবে। তারপরে তুমি লাইভে ওই ডেটে তুমি এমসিকিউ প্র্যাকটিসের দিন মক টেস্টে তুমি চলে আসবে। লাইভে তুমি হচ্ছে ফার্স্টে এক্সাম দেবে, তোমার কাছে কোশ্চেন চলে যাবে, তুমি ওএমআর পেপারে এক্সাম দেবে, ওএমআর পেপারও দিয়ে দেওয়া হবে, তুমি এক্সাম দেবে। ঠিক আছে, এক্সাম দিয়ে সাবমিট করবে। তারপরে হচ্ছে লাইভে তোমার সামনে বসে তোমার ভুলগুলো মেলানো হবে, কোনটা তুমি করতে গিয়ে ঠিক ভেবে ভুল করে ফেলেছো, কোনটায় তোমার ঘাটতি, তোমাকে পার্সোনালি বলে দেওয়া হবে দেখো এই জায়গাটা তুমি একটু ভালো করে পড়ে নাও, এবং সেটা দরকার হলে তোমাকে আবার বুঝিয়ে দেওয়া হবে এইভাবে। ঠিক আছে, একটা তো এরমভাবে ডেডলাইন দিয়ে দেওয়া হলো চ্যাপ্টার তোমার 3 পরীক্ষা। সাপোজ তুমি চ্যাপ্টার 3টা ভালো করে পড়ে নিলে, সে বায়োলজি হোক, ইভিএস হোক, নিউট্রিশনের ইভিএসে তো চ্যাপ্টার 3 নেই, ধরো চ্যাপ্টার 2টা বলে দেওয়া হলো, কথার কথা আমি বলছি, এটা জাস্ট উদাহরণ বলছি। ঠিক আছে, উদাহরণ বলছি, ধরো চ্যাপ্টার 2টা তোমাকে বলে দেওয়া হলো যে অমুক ডেটে তোমার এক্সাম, তুমি চ্যাপ্টার 2টা পড়ে রাখলে, কীভাবে পড়বে, কোনটা পড়বে, সব নোট সাজেশন দেওয়া আছে, সেইটুকু পড়লেই হবে। তারপরে তুমি লাইভে হচ্ছে তোমাকে ওই ডেটে এমসিকিউ তোমার কাছে চলে যাবে, ওই টাইমে তুমি সেটা এমসিকিউ পেপারটা সলভ করলে, তুমি তারপরে লাইভে এলে, প্রত্যেকের খাতা ধরে ধরে মেলানো, প্রত্যেককে কোশ্চেন জিজ্ঞাসা, কার কোথায় সমস্যা পার্সোনাল গাইড করে বলে দেওয়া। তারপরে হচ্ছে আবার ফুল সিলেবাস ধরে একাধিক মক টেস্ট,
24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। এরম না যে তুমি ডাউট পাঠালে তোমার ক্লাস না থাকলে তোমার ডাউট ক্লিয়ার হবে না, যখন যা সমস্যা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেই হবে। তো এই সিলেবাস শেষ করতে খুব একটা সময় বেশি কিন্তু লাগবে না, ঠিক আছে। প্রত্যেক বছর লাস্ট মোমেন্টে ভর্তি হয়ে এইসব রেজাল্ট প্রত্যেক বছর থাকে। তো কি প্রাইস আছে? খুব সামান্য একটা প্রাইস, দেখো ক্লাস 12 থার্ড সেমিস্টার বায়োলজির ফুল কোর্স, যেটা নর্মালি ফুল কোর্স 2599 ছিল, সেটা মাত্র 999। এটা কিন্তু প্রথম 5 জনের জন্য এই সমস্ত অফারগুলো, ঠিক আছে। 999তে তো অনেকে জয়েন করেছে শুধু মক টেস্ট, এখানে তো সব পাচ্ছ, পুরো মার্চ মাস থেকে সব পেয়ে যাচ্ছ, পুরো থার্ড সেম পেয়ে যাচ্ছ, ঠিক আছে। লাস্ট মোমেন্টে পড়েও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আচ্ছা, ক্লাস 12 থার্ড সেম নিউট্রিশন, এটা তো বায়োলজি হলো, এটা নিউট্রিশনে মাত্র 799, সব পুরো থার্ড সেম তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার আসছি ইএনভিএস মাত্র 699, পুরো মার্চ মাস থেকে নোট, সাজেশন, রেকর্ড ক্লাস সব পেয়ে যাবে এবং চ্যাপ্টার ভিত্তিক, টপিক ভিত্তিক প্র্যাকটিস হলো। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বায়োলজি ফুল কোর্স, যেটা 2599 ছিল, সেটা মাত্র 699 পেয়ে যাচ্ছ। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রথম 7 জন পাচ্ছ, সবাই পাচ্ছ না, ঠিক আছে, সবাই কিন্তু পাচ্ছ না, ক্লিয়ার। তো যাদের মনে হচ্ছে অবস্থা খুব খারাপ, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এবার তোমার ব্যাপার, তোমার রেজাল্ট তোমার ব্যাপার, তার জন্য তুমি ইনভেস্টমেন্ট করবে কিনা। রেজাল্ট তোমার থাকবে, সারা জীবন থাকবে, আর এই টাকা তো তোমার মা 1 মাসের লক্ষ্মীর ভাণ্ডারেও পেয়ে যায়, যেটা তোমার সারা জীবনের রেজাল্ট তোমার ভালো করতে পারবে। সারা জীবনের রেজাল্ট, এটা তোমার সম্পদ বা সম্পত্তি। এখন রাজারা যারা যুদ্ধ করে তো সম্পত্তি অর্জন করে না, এই রেজাল্টটাই তোমার সম্পদ বা সম্পত্তি, ঠিক আছে। একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের ক্ষেত্রে এই রেজাল্টটাই একটা বড় ব্যাপার, যেটা দিয়ে আগামী দিনে তারা পরের সিঁড়িতে ওঠে। তুমি আজও জানো, আজও তুমি ফিল করো যে মাধ্যমিকে একটু বেটার পড়লে একটু বেটার রেজাল্ট থাকতাম, আজও তোমার আফসোস হয়, এটা তোমার মনের তুমি জানো, ঠিক আছে। আজও যারা ভালো করে পড়াশোনা করো না, ঠিক আছে। এবার মাধ্যমিকে ফেরত যেতে পারবে না, উচ্চ মাধ্যমিকটা আছে। এবার তোমার ব্যাপার, তুমি তোমার টাকাকে তোমার রেজাল্টের জন্য ইনভেস্ট করবে কিনা, তোমার রেজাল্টের মূল্য কত, তার থেকে যদি বেশি টাকা হয় ইনভেস্ট করবে না, ঠিক আছে। আগে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু স্টুডেন্ট ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখে নেবে। এবং যারা ভর্তি, হয়তো অনেকে তোমার পার্সোনাল ব্যাপার, হবে কি হবে না, ক্লাস জয়েন করবে কি করবে না, ঠিক আছে, একদম ব্যক্তিগত, কিন্তু খেয়াল রাখবে যে আমাদের স্টুডেন্টরা কী রেজাল্ট করছে, তখন হয়তো আফসোস করবে। যাই হোক, যেখানে পড়ছো ভালো করে পড়বে, যদি ভালো করে পড়া হয় কন্টিনিউ করা, যদি ভালো করে না হয় তুমি অ্যাডমিশন করতে পারো, তোমার কাছে এখনও সুযোগ আছে। শুধু বায়োলজির কথা বলবো না, শুধু আমার ক্লাসের কথা বলবো না, যেখানে যা সুযোগ আছে রিসোর্স তুমি নিয়ে পড়াশোনা করো, ক্লিয়ার। খুব ভালো করে পড়ো, এই সময়গুলো ব্যাক আসবে না। দেখে নাও স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ, তারপর যদি তোমার মনে হয় তুমি অ্যাডমিশন করবে, দেন অ্যাডমিশন তুমি করতে পারো। কিন্তু 90 মানে 90 অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে কমন ছিল, আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক, কি বলবো। ভিডিও দিয়েছিলেন না যে হচ্ছে পরীক্ষার আগে এরকম ভাবে করতে হবে, আমি বেসিক্যালি আপনার ভিডিওটাই ফলো করেছি। তারপর শোভন, কত হয়েছে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে? 97 না ভর্তি হতাম, এত হতো না। আমি এমনি অফলাইনে পড়তাম, এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন, বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি লাইনে হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে দিয়েছেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন, বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, আগামী দিনে আরো ভালো করে পড়বো। আচ্ছা, 11-এ তুমি ক্লাস করছো, আমার কাছে কেমন লাগছে, কি বলবে? হ্যাঁ ম্যাম, সত্যি খুব ভালো লাগছে আপনার কাছে ক্লাস করে, কি বলবো, এক কথায় অসাধারণ। মানে এরকম তো অফলাইনে অনেক টিচার আছে যারা মানে মক টেস্টই নেয় না। মানে আমি অনেক পার্সোনালি টেনে অনেক টিচারের কাছে পড়েছিলাম যারা মানে শুধু পড়িয়ে যেত। যেভাবে পড়ান, আশা যদি প্রথম থেকে পড়তাম আশা করছি 100 হয়ে যেত।
তো এই হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের, কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের রিপ্লাই। শুধু এই কজন নয়, ওদের পুরো ভিডিওগুলো রয়েছে, যেটা তোমরা ডেসক্রিপশনে দাও আমাদের ছাত্রছাত্রীদের রিপ্লাই রিভিউ বলে ক্লিক করো, লিঙ্কটাতে স্ক্রল করে প্রত্যেক বছর দেখে নাও। প্রতি বছর আমাদের ছেলেমেয়েরা 99-100 এই নাম্বার পেয়ে পাস করে। আর অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের অনলাইন ক্লাস গুলিয়ে ফেললে চলবে না। আমাদের অনলাইন ক্লাস এমন ভাবে করানো হয়, তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়াশোনা করো সেই ভাবে আমাদের ক্লাস করানো। তুমি বাড়িতে একটা টিচার রেখে পড়লে যেভাবে গাইডেন্স পাও সেম ভাবেই কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে গাইড করা হয়। এখানে যদি 40টা স্টুডেন্ট ভর্তি হয়, বেশি স্টুডেন্ট না হয় না, কারণ প্রত্যেক দিনের খাতা চেকিং থাকে। 40টা স্টুডেন্ট ভর্তি হয়, 38টা স্টুডেন্টই কিন্তু লেটার মার্কস নিয়ে, কমপক্ষে লেটার মার্কস নিয়ে পাস করে। এছাড়াও 100তে 199 এই নাম্বারগুলো তো রয়েছে, প্রত্যেকের রেজাল্ট রয়েছে, যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিংকে ক্লিক করলেই দেখতে পারবে। আচ্ছা, অনেকে তো অফার রয়েছে, স্পেশাল অফার, এটা হয়তো মাত্র 3 জন পাবে। তো একটা অফার এবং সেকেন্ড সেমের সাথে ফার্স্ট সেমে যারা ভর্তি হচ্ছে, ফোর্থ সেমের সাথে থার্ড সেম পুরো ফ্রি আছে। সেটা হচ্ছে মাত্র 3 জনের জন্য। বাংলাতে বিজ্ঞান নম্বরে দ্রুত যোগাযোগ করে, সেটা একবার এই বাংলাতে বিজ্ঞান নম্বরে যোগাযোগ। তানজিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছো। কি বলছো? থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি, যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান, অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তানজিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথে নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল, এবং সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওই রিভিউটা একটু দেখাবো। আমাদের স্কুলের বায়োলজি কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 এটাই পেয়েছি। ফর সেইং দিস ইট টেকস সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইউর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এ আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েল ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল, আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম হবে। আচ্ছা, তো কৃষ্ণার রিপ্লাই, কৃষ্ণা কি বলছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ অ্যাগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, জয়রাম বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম
থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেম ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়, ঠিক আছে। সুদেশনা ক্লাস 12 স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল, ঠিক আছে। কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকম ভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবন বিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে। দিশা 10 লেখা আছে, 10 থেকে রয়েছে। আচ্ছা রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যে ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি, ঠিক আছে। অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশনকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কিরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে। দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টও লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কিভাবে দেখবে। অরিজিৎ বলছে, এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইভেন লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমার দেবে না, 100% চ্যালেঞ্জ, ঠিক আছে। সারা বছরের হিসাব তুমি দেখে নেবে তুমি কত টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে। তো সেটা তোমার সারা বছরটা দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা এটা 10 স্টুডেন্ট। এবার আমি আরো দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70 কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96, ঠিক আছে। আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং এর পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, রাগুলো চিহ্ন পাঠিয়েছে। যাই হোক ও দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টের লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ রেজাল্ট গুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, আরো উচ্চ মাধ্যমিকের শিবশঙ্কর D6, আরো অসংখ্য ছেলেমেয়ে রয়েছে মাধ্যমিক। আচ্ছা সায়ন্তনও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91, ঠিক আছে। ম্যাম এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেন গুলো ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছে, কিন্তু 91 পেয়েছিল, ঠিক আছে। দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং বিভিন্ন কথা বলেছিল, হ্যান ত্যান এরকম, আদৌ কি কমন পড়ে, হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না, ঠিক আছে। তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যেখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে, সত্যি ম্যাম না থাকলে এক্সামের কি যে হতো। তাই যারা এখনো আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করো, ম্যামের কাছে পড়ো,
পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেদিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিলাম, ওরা ক্ষমাও চেয়েছে, ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজে এক্সপার্ট। সরি ম্যাম, ইতিহাসের ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট শুনুন। অ্যাকচুয়ালি অনেক সময় ক্লাস স্টুডেন্টরা বাজে সঙ্গত করে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, ওটা ক্লাস 10 স্টুডেন্ট। আর দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলার পড়ছিল, রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কি বলে দেখো কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখন সাজেশন খেয়েছিল, আর এখনো এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেন, অ্যান্টিবডির গঠন ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12 এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরান কোর্স নিয়ে বলেছিলাম ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরে পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কম পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকে কি জানতে চেয়েছি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা যেটা দেবাশিস বললো 2 নম্বর একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা টুকিয়ে 2 নম্বরে। আর সব থেকে বড় কথা আপনি যে এমসিকিউ গুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিয়ে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সেখান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোনো লেবরেটরি স্টুডেন্ট ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যারা পড়িয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এবছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউ কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পাবো 10-এর স্টুডেন্টের কি রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরো অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট ডিপাই রয়েছে, ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিংকে ক্লিক করো। ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদেরও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠেই যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক।